নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি মনীন্দ্র দত্তর লেখা নিঝুম রাতের মৃত্যুদূত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুরু করছি নিঝুম রাতের মৃত্যুদূত। সন্ধ্যার আবছা অন্ধকারে বাড়িটার দিকে তাকিয়ে নির্ভয়ের গাটা ছমছম করে উঠল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের প্রকাণ্ড বাড়ি, মস্ত বড় কাঠের দরজায় লোহার পাত দিয়ে খোপ কাটা, প্রত্যেক খোপে খোপে লোহার গজাল পিটিয়ে বসানো। দরজার দুই পাল্লায় বড় বড় দুটি ঢাল ঝোলানো, তাতে পিতলের পাত দিয়ে টানা টানা চোখ আঁকা। বাড়িটার নানা জায়গায় ভাঙা, চুনকাম ধুয়ে মুছে গেছে, কোথাও ইটগুলো খুলে পড়ায় দেওয়ালটার দাঁত বের করে আছে। ছোট ছোট গাছ ও আগাছা লতা বাড়িটাকে ঘিরে ধরেছে। 14 মাইল পথ সাইকেল চালিয়ে ভর সন্ধ্যায় এ বাড়িটার সামনে এসে দাঁড়ালে গা শিরশির করা অস্বাভাবিক নয়, অন্যায়ও নয়। কিন্তু ভয় পাবার ছেলে নির্ভয় নয়। বয়স 11 বছর হলেও তার মনে 21 বছরের সাহস। তাছাড়া ভয় পেলে তো আর চলবে না। এই সংসারে সে যে বড় একা, বড় অসহায়। 3 মাস আগে একই রাতে বাবা ও মা মারা গেছেন কলেরায়। তারপর থেকেই প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যই তার একমাত্র আশ্রয়। কিন্তু সে আর কতদিন? শিগগিরই তাকে আশ্রয় নিতে হতো শহরের পথে, নয়তো কোনো অনাথ আশ্রমে। ভাগ্যিস এমন সময় পেয়ে গেল কাকার চিঠি। নির্ভয়ের মনে পড়ল কাকার কথা। অদ্ভুত লোক, আপন কাকা, অথচ নির্ভয় আজ অবধি তাকে চোখেও দেখেনি। বাবার কাছে মাঝে মাঝে তার গল্প শুনেছে। নাম শ্রী নিশাকর নন্দী, লম্বা ফর্সা চেহারা, প্রশস্ত ললাটে রক্তচন্দনের ত্রিপুণ্ডক রেখা, গলায় রুদ্রাক্ষের মালা। দর্শনশাস্ত্রে এমএ পাশ করেছেন, অথচ চাকরি বাকরি কিছুই করলেন না। হঠাৎ কি খেয়াল হলো শহরের সম্পত্তি অর্ধেক বিক্রি করে দিয়ে নির্জন পাড়াগাঁয়ে এই অর্ধভগ্ন বাড়িটা কিনে নিলেন অনেক টাকা দিয়ে। তারপর থেকে শুরু হলো তার নির্জন বাস, এক রহস্যময় জীবনযাত্রা। কিন্তু কেন? পথে আস্তে আস্তে নির্ভয় অনেকবার ভেবেছে। দীর্ঘকাল ধরে যে কাকার সঙ্গে তাদের কোনো সংস্রব ছিল না, আজ তিনি হঠাৎ তাকে সমাদর করে ডেকে পাঠালেন কেন? এ কি তার দয়া? অথবা বিবাগীর প্রাণে জেগেছে সংসারের কামনা? একটা বিকট শব্দে প্রকাণ্ড দরজাটা খুলে গেল। নির্ভয় বিস্ময়ে চোখ ফেরাল। সেই মূর্তি, প্রশস্ত ললাটে রক্তচন্দনের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষের মালা, পরিধানে রক্তাম্বর, হাতে তুলট কাগজের একখানি পুঁথি। উল্লসিত কণ্ঠে নিশাকরবাবু বলে উঠলেন, আরে এসো নির্ভয়, এসো। কেমন আছো তুমি? কত বয়স হলো তোমার? আর পথে আসতে বেশি কষ্ট হয়নি তো? নির্ভয় প্রণাম করে জবাব দিল, আগে না, আমি বেশ ভালোই বোধ করছি। তা বেশ, তা বেশ, কিন্তু তোমার বয়স কত হলো বাবা? পরিচয় হতে না হতেই দুবার বয়সের প্রশ্ন। প্রশ্নটা নির্ভয়ের কানে যেন কেমন লাগলো। জবাব দিল, আগে আসছে জন্মদিনে আমি 12 বছরে পড়ব। তা বাবা, তোমার জন্মদিনটা কবে? কি বললে? 11ই আষাঢ়। তা বেশ, তা বেশ, তাহলে আর 9 মাস পরেই তুমি 12য় পা দেবে। কেমন, তাই তো? আগে হ্যাঁ। তা বেশ, আমি আবার সব কথা ডায়েরিতে লিখে রাখি কি না? ওরে বাঞ্ছা, নির্ভয়কে বাড়ির ভেতরে মাসিমার কাছে নিয়ে যা। বাঞ্ছা নিশাকরবাবুর চাকর, সরু লিকলিকে চেহারা, নীলাভ চোখ দুটো যেন খানিকটা টেনে বার করা। দেখলেই মনে হয় এই ভুতুড়ে বাড়িতে চাকরি করতেই বাঞ্ছার জন্ম। লোকালয়ে মানুষের মধ্যে এ চেহারা একান্ত বেমানান। আসুন খোকাবাবু। একমুখ হেসে নীল চোখ দুটি ঘুরিয়ে বাঞ্ছা নির্ভয়কে ভিতরে নিয়ে গেল। বেশ আরামেই নির্ভয় আছে। পেট ভরে খায়, ঠাকুমার সঙ্গে গল্প করে, আর সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়। নিশাকরবাবুর হুকুমে এবারই সিংহদরজা পার হওয়া নির্ভয়ের নিষেধ। একদিন নির্ভয় পা টিপে টিপে ঢুকল কাকার স্টাডি রুমে। মস্ত বড় হল, 4 জন মানুষের সমান উঁচু সিলিং, ঘরের 4 দেওয়ালে সারি সারি আলমারি সাজানো, সব পুঁথিপত্রে ভর্তি। দেওয়ালে অদ্ভুত ধরনের সব ছবি টাঙানো। কোথাও এক দীর্ঘদেহী কাপালিক, সম্মুখে প্রজ্বলিত হুতাসন, কোনো ছবিতে সব সাধনায় রত তান্ত্রিক সন্ন্যাসীর ভয়াল মূর্তি। একটি ছবি বড়ই ভীতিপদ।
এক বীভৎস দর্শন ভীমাকার সন্ন্যাসী দীর্ঘ নখাঘাতে একটি সুদর্শন কিশোর বালকের হৃৎপিণ্ড বিদীর্ণ করে উন্মাদ আনন্দে সেটা ভক্ষণে রত। নির্ভয়ের গা কাটা দিয়ে উঠল। সভয় সে চোখ ফেরালো। ও কি? দেওয়ালে আর একখানা ছবি। অজিন চর্মে আচ্ছাদিত টেবিলের সামনে বসে আছেন কাকা। তার ডান হাতে একটা নরকঙ্কাল, পানপাত্র বুঝি। নির্ভয় আর এক মুহূর্ত সে ঘরে দাঁড়ালো না। রুদ্ধশ্বাসে সেখান থেকে বেরিয়ে এলো। ঘরের দমবন্ধ বাতাস যেন ওর পিছনে অট্টহাসি হেসে উঠল। সেদিন সন্ধ্যায় নির্ভয় শুধালো, আচ্ছা ঠাকমা, এই অজপাড়াগায় এত বড় বাড়ি কে তৈরি করেছিল? আর তারা সব গেলই বা কোথায়? ঠাকুরমা জবাব দিলেন, বাড়ি যারা তৈরি করেছিলেন তারা কবে মরে স্বর্গে গেছেন। আমরা তো ছোটবেলা থেকে এ বাড়ি এমনই দেখছি, খালিই পড়েছিল। তারপরে না কর্তাবাবু এসে বাড়িটা কিনে নিলেন। নির্ভয় বিস্ময়ের সুরে বলে উঠল, সে কি, কাকা যে তোমায় মাসি বলে ডাকেন? ডাকেন সেটা কর্তাবাবুর অনুগ্রহ, আমি তো তার আশ্রিতা। তুমি তাহলে আমার আপন ঠাকমা নও? নির্ভয়কে কোলের মধ্যে জড়িয়ে ধরে ঠাকুমা বললেন, না রে পাগল, না, আমি এই পাড়াগাঁয়েরই মেয়ে, নিরাশ্রয় বিধবা। কর্তাবাবু আসার পর থেকে এই বাড়িতেই আছি। নির্ভয় তার কোলে মাথা রেখে আবদারের সুরে বলল, তা হোক, তুমি কিন্তু আমার আপন ঠাকমাই হলে। ঠাকুরমার চোখে জল এলো। বললেন, আচ্ছা রে আচ্ছা, তাই তো আছি। কিছুক্ষণ সব চুপ। বাইরে একটা দমকা হাওয়ার আর্তনাদ। ভয়ে ভয়ে নির্ভয় প্রশ্ন করল, আচ্ছা ঠাকমা, কাকা লোকটি কেমন? খুব ভালো না? ভালো? এমন দয়ালু মানুষ আর আমি দেখিনি ভাই। রাস্তাঘাটে অসহায় নিরাপদ ছেলে মেয়ে দেখলেই তিনি তাদের বাড়িতে নিয়ে আসেন। তোমাকে বলিনি বুঝি সেসব গল্প? ঘাড় দুলিয়ে নির্ভয় বলল, কই না তো। তবে শোনো, অনেক দিন আগেকার কথা, আমি তখন সবে এ বাড়িতে এসেছি। একদিন সন্ধ্যায় কর্তাবাবু ফুটফুটে একটি মেয়েকে নিয়ে এলেন সঙ্গে করে। মেয়েটিও বেশ, কয়েকদিনের মধ্যেই বাড়ির মেয়ের মতো হয়ে গেল। এখানে ছিল অনেক দিন, প্রায় মাস তিনেক। নির্ভয় বাধা দিয়ে বলল, কেন, তারপর কোথায় গেল? দীর্ঘশ্বাস ফেলে ঠাকুরমা বললেন, ভগবান জানেন কোথায় গেল। একদিন সকালে উঠে তাকে আর পাওয়া গেল না। কর্তাবাবু আশপাশের সমস্ত পুকুরে জাল ফেললেন, এদিক ওদিক লোক পাঠালেন, কিন্তু মেয়ের কোনো খোঁজই পাওয়া গেল না। ঠাকুরমা চুপ করলেন। নির্ভয় কৌতূহলী চোখ মেলে নীরবে তাকিয়ে রইল। ঠাকুরমা বলতে লাগলেন, আর একদিন এলো একটা ছেলে, বিদেশিয়া তার নাম, হাতে একটি একতারা। কর্তাবাবু আগ্রহ করে তাকে বাড়ির ভেতরে আনলেন, কত প্রশ্ন করলেন, বয়স কত, বাড়ি কোথায়, কে কে আছে। কিন্তু বিদেশিয়াও একদিন উধাও হয়ে গেল। নির্ভয় প্রশ্ন করল, বলো কি? ঠাকুরমার দুই চোখে জল। বললেন, আর বলি আমার কপাল, ছেলেটা যে কি জাদুই আমাকে করলে, আজও সে হতভাগার কথা ভুলতে পারিনি। বিদেশিয়া কি আর কখনো আসেনি? না, তার স্বাদের একতারাটাও নিয়ে গেল না। কোথায় সেটা? আমার ঘরে মাথার কাছে টাঙিয়ে রেখেছি। আমি নিয়ে আসি বলে এক দৌড়ে নির্ভয় একতারাটা নিয়ে এলো। কিন্তু এর তার যে ছেঁড়া। নির্ভয় অনেক চেষ্টা করল, কিছুতেই সে একতারা বাজল না। রাত্রে নির্ভয় স্বপ্ন দেখল, আশ্চর্য স্বপ্ন। শোবার ঘরের সামনের টানা বারান্দাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা কুঠুরি আছে। কুঠুরির দরজায় তালা লাগানো। দরজার মাথার দিকটা একসময় রঙিন কাঁচ লাগানো ছিল, এখন সব ভেঙে গেছে। নির্ভয় স্বপ্ন দেখল, কাঁচ ভাঙা পথে জ্যোৎস্না পড়ছে সেই কুঠুরিতে। সেখানে পড়ে আছে একটি কঙ্কাল, তার মুখে দাঁত বের করা হাসি, দুখানি হাত বুকের উপরে চাপানো। ও কি, হাত দুখানি যে নড়ছে, মুখ থেকে বেরিয়ে আসছে অস্ফুট আর্তনাদ। ভীষণ ভয় পেয়ে পাশ ফিরতেই নির্ভয়ের ঘুম ভেঙে গেল। সাহসে ভর করে ও এগিয়ে চলল কুঠুরির দিকে। স্বপ্ন কি সত্যি হয়? মিথ্যা স্বপ্ন।
কুঠুরির মধ্যে কয়েকটা ভাঙা তোরঙ্গ ছাড়া আর কিছুই নেই। নির্ভয় বিছানায় ফিরে এলো। সকালে ঘুম থেকে উঠেই নির্ভয় ঠাকুরমা ও কাকাকে বলল রাতের স্বপ্নের কথা। ঠাকুরমা অজ্ঞাত বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে উঠলেন। কাকার চোখ দুটো কৌতূহলে তীক্ষ্ণ হয়ে উঠল। পরপর নানা প্রশ্ন করল নির্ভয়কে। সব টুকে নিলেন ডায়েরির পাতায়। হেসে বললেন, দেখো বাবা, একটু সাবধানে থেকো। হাসতে হাসতে কাকা চলে গেলেন। ঠাকুরমা ও নির্ভয় বিমূঢ়ের মতো পরস্পরের দিকে তাকিয়ে রইল। আবার রাত। বাইরে হাওয়ার মাতামাতি। বাগানের গাছপালার মাথায় কোন অশান্ত দানবের ধ্বংসনৃত্য। আকাশ মেঘান্ধকার। শোবার আগে নির্ভয় জানলা দিয়ে বাইরে তাকালো। ওর মনে হলো দমকা হাওয়ায় ভেসে চলেছে অশরীরীদের এক সীমাহীন শোভাযাত্রা। গাছপালার মাথায় তাদেরই কাতর পদক্ষেপ, বাতাসে তাদেরই আর্তনাদ। ঝনঝন শব্দে জানলা বন্ধ করে নির্ভয় শুয়ে পড়ল। কয়েকদিন পরের কথা। সারাটা দিন নিশাকরবাবু স্টাডি রুমে কাটালেন। বিকেলেও বেড়াতে বের হলেন না। মাঝে মাঝেই শোনা গেল আলমারি খোলার শব্দ। কত বই যেন পড়ছেন সারাদিন ধরে। খেতে পর্যন্ত গেলেন না। সকালে স্টাডি রুমে ঢুকবার আগেই বলেছিলেন, আজ আমার উপবাস, কেউ যেন আমায় বিরক্ত না করে, সাবধান। সন্ধ্যার অন্ধকার নেমে এলো। খট খট খট। স্টাডি রুমের দরজা খুলে নিশাকরবাবু বেরিয়ে এলেন। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। এলো চুল, কপালে রক্তচন্দনের ত্রিপুণ্ডক, চোখে সাফল্যের প্রত্যাশা, ঠোঁটে আত্মপ্রত্যয়ের দৃঢ়তা, পরনে রক্তাম্বর, পায়ে হাড়ের খড়ম। খট খট খট। নিচের পড়ার ঘরে নির্ভয় চমকে ফিরে তাকালো। দেখল কাকা ঠোঁটের উপর তর্জনী তুলে দাঁড়িয়ে আছেন। ইশারায় তাকে চুপ করে বসতে বলে নিশাকরবাবু একখানা চেয়ার টেনে নিলেন। একটু চুপ করে থেকে বললেন, বাবা নির্ভয়, আজ 11টার সময় স্টাডি রুমে আমার সঙ্গে দেখা করবে। রাত 11টায় স্টাডি রুমে? সেই আলমারি, ছবি, কণ্টকিত পেটপুরির মতো ঘরে? নির্ভয়ের বুক টিপ টিপ করতে লাগলো। কোনো কথা বেরোলো না মুখ দিয়ে। 11টার আগে যেও না, আমি ব্যস্ত থাকবো। আজ রাতে তোমাকে এমন কিছু দেখাতে চাই যা তোমার ভবিষ্যৎ জীবনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে যেও, কেমন? নির্ভয় কোনো রকমে শুধু বলল, আগে আচ্ছা। নিশাকরবাবু উঠলেন। দরজার কাছে গিয়ে ফিরে দাঁড়িয়ে বললেন, ও হ্যাঁ, তুমি একা যাবে, আর এ কথা কাউকে বলবে না, মাসিমাকেও না, বাঞ্ছাকেও না। নির্ভয় ঘাড় কাত করল। নিশাকরবাবু চলে গেলেন। তার খড়মের শব্দ ভেসে এলো, খট খট খট। রাত 10টা। নির্ভয়ের শোবার ঘর। দুরু দুরু বুকে নির্ভয় অপেক্ষা করছে। পড়া শেষ করে উপরে আসবার সময় কাকার স্টাডি রুমের দরজাটা সে একটুখানি খোলা দেখেছিল। সেই ফাঁকে দেখতে পেয়েছিল অজিন চর্মাবৃত টেবিলের ওপর মস্ত বড় একটা ধূপদান। একটা গোল রূপোর কৌটো হাতে নিশাকরবাবু ধূপদানি কি যেন ছড়িয়ে দিচ্ছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। উগ্র গন্ধে ধোঁয়ায় ঘর ভরে উঠেছে। টেবিলের এক কোণে রয়েছে একটা নরকঙ্কাল। সে দৃশ্য মনে পড়তেই নির্ভয় ঘরের দরজাটা বন্ধ করে দিল। এগিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। শান্ত স্তব্ধ রাত। আকাশে ভরা চাঁদ। অনেক দূর হতে ভেসে আসছে নানা রহস্যময় শব্দ। হয়তো রাত্রিচর কোনো পাখির ডাক, হয়তো প্যাঁচার শব্দ, হয়তো তার কোনোটিই নয়, ঠিক বুঝতে পারা গেল না। সে শব্দ ক্রমেই নিকটে আসছে, আরও নিকটে, আরও। বাগানের কাছে এসে শব্দ থেমে গেল। নির্ভয় তখনও কান পেতে আছে, কিন্তু না, শব্দ থেমে গেছে। শান্ত স্তব্ধ রাত, আকাশে ভরা চাঁদ। যাক, এবার নির্ভয় নিশ্চিন্ত। 11টা বাজতে এখনও দেরি আছে। জানালাটা বন্ধ করে বিছানায় শুয়ে ততক্ষণ কালো ভ্রমর পড়া যাক। সহসা নির্ভয়ের চোখে পড়ল স্টাডি রুমের নিচের দিকে বাগানের পথে দুটি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে জানলার দিকে। কি জানি কেন মেয়েটিকে দেখেই নির্ভয়ের মনে পড়ে গেল স্বপ্নে দেখা কুঠুরির সেই নরকঙ্কালের কথা। মুখে হাসি, দুখানি হাত বুকের উপর চাপানো। আর ছেলেটি, শুকনো ক্লান্ত চেহারা, বাঁকা বাঁকা আঙুল মেলে হাত দুখানি তুলে ধরেছে উপরের দিকে। কি যেন ধরতে চায় কঠিন মুঠিতে। চাঁদের আলোয় লম্বা লম্বা 10টি আঙুলের 10টি নখ ঝকঝক করছে ধারালো ছুরির মতো। ছেলেটির বুকের বাঁদিকে প্রচণ্ড একটা ক্ষত।
রক্তের ধারা নেমেছে বুক বেয়ে। শুধু মুহূর্তের দেখা, দেখতে দেখতে তারা অদৃশ্য হয়ে গেল। শুধু মুহূর্তের দেখা, দেখতে দেখতে তারা অদৃশ্য হয়ে গেল। দেয়ালের ঘড়িতে 11টা বাজল। স্টাডি রুমে যাবার সময় হয়েছে। টেবিল ল্যাম্পটা হাতে নিয়ে নির্ভয় দরজা খুলল। ওর সারা শরীর তখন কাঁপছে, বুক ঢিপঢিপ করছে, কিন্তু যেতে হবেই। নির্ভয় ভীরু নয়। স্টাডি রুমের দরজা বন্ধ। নির্ভয় ডাকল, কাকা। পুরনো বাড়ির রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনি উঠল, কাকা। নির্ভয় শুনতে পেল ভিতরে কাকা কথা বলছেন। ও কি, তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? সে চিৎকার মাঝপথে রুদ্ধ হয়ে গেল কেন? তবে কি তিনিও সেই রহস্যময় ছেলে মেয়েকে দেখতে পেয়েছেন? কিন্তু তাহলে আবার সব চুপ কেন? নির্ভয় সজোরে দরজায় লাথি মারল। দরজা খুলে গেল। নিশাকর বাবুর প্রাণহীন দেহ চেয়ারে এলিয়ে পড়ে আছে। মাথাটা ঝুলে পড়েছে পিছনে। সারা মুখে আঁকা রয়েছে রাগ, ভয় ও যন্ত্রণার রেখা। বুকের বাদিকে একটা গভীর ক্ষত, হৃৎপিণ্ড বেরিয়ে পড়েছে। অথচ তার হাতে রক্তের দাগ নেই। টেবিলের ওপর পড়ে আছে মস্ত বড় ধারালো একখানা খড়গ, তাও রক্তচিহ্নবিহীন। পরম বিস্ময়। টেবিলের ওপর কয়েকখানা কাগজ ইতস্তত ছড়ানো, নেশাকরবাবুর নিজের হাতের লেখা। রুদ্ধশ্বাসে নির্ভয় সে লেখা পড়তে লাগল। আমাদের আধুনিক সভ্যতার চোখে বর্বরতা বলিয়া বিবেচিত হইলেও এমন কতগুলি সাধন মার্গ আছে, যাহার সাহায্যে মানুষের অন্তর্নিহিত শক্তির চরম সমৃদ্ধি সাধন করা সম্ভব বলিয়া এক শ্রেণীর প্রাচীন সাধকেরা বিশ্বাস করিতেন। যেমন একজন মানুষের ব্যক্তিত্বকে নিজের মধ্যে নিঃশেষে আহরণ করিয়া অপর একজন মানুষ প্রাকৃতিক শক্তিসমূহের উপর পূর্ণ কৃতিত্ব করিতে পারে। তান্ত্রিক সন্ন্যাসী ত্রিশূলাচার্য বলেন, একটি নিহত বালকের আত্মার সাহায্যে তিনি বাতাসে উড়িতে পারিতেন, অদৃশ্য হইতে পারিতেন এবং ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করিতে পারিতেন। কাপালিক চণ্ডপিশাচ সবিস্তারেই লিখিয়া গিয়াছেন যে 21 বর্ষে কম বয়স্ক 3 বা ততোধিক মানুষের শক্তি আহরণ করিয়া তিনি উপরিউক্ত শুভফল লাভ করিয়াছেন। এই সমস্ত তথ্যের সত্যতা প্রমাণ করিতেই আমি জীবনের গত 20 বৎসর অতিবাহিত করিয়াছি। কিন্তু আমার পরীক্ষাকার্য চালাইবার জন্য আমি শুধু সেই সব মানুষকেই বাছিয়া লইয়াছি যাহাদের মৃত্যুতে সমাজের কোনো বিশেষ ক্ষতি হইবে না। আমার প্রথম শিকার হইল একটি জিপসি বালিকা। তারপর পাইলাম একটি পশ্চিমা বালককে, নাম বিদেশিয়া। আমার শেষ শিকার, শুনিয়া আপনারা রোমাঞ্চিত হইবেন না, আমার আপন ভ্রাতুষ্পুত্র। অদ্য রাত্রি 11টায় তাহার আত্মদান ক্ষণ। জীবিত মানুষের হৃৎপিণ্ড উৎপাটিত করিয়া তাহা ভস্মে পরিণত করা এবং কারণের সঙ্গে মিশ্রিত করিয়া এক নিঃশ্বাসে তাহা পান করাই অপর মানুষের শক্তি আহরণের শ্রেষ্ঠ পন্থা। অবশ্য এইসব গতায়ুদের আত্মা, সাধারণ মানুষ যাহাকে ভূত বলে, প্রতিহিংসা সাধনের নিমিত্তে কিছু কিছু বিঘ্ন বিপদ ঘটাইতে প্রয়াসী হইবে। কিন্তু প্রকৃত দার্শনিকরা এসব সূক্ষ্ম পরীক্ষা কার্যে একমাত্র তাহাদেরই অধিকার, তাহাতে বিন্দুমাত্র বিচলিত হইবেন না। আজ আমি শুধু এই কথাই ভাবিতেছি যে আমার পরীক্ষা কার্য সফল হইলে আমি যে শক্তি অর্জন করিব, তাহার ফলে আমি হইব এক অতি মানব, হইব মৃত্যুঞ্জয়। পরদিন পুলিশ এলো, তদন্ত হলো। অনেক জেরা জবরদস্তির পর নিশাকর বাবুর দেহ মর্গে পাঠানো হলো। করোনারের বিচারে রায় হলো স্টাডি রুমের জানালা খোলা ছিল, সুতরাং গভীর রাতে বন্য বিড়ালের হিংস্র নখরাঘাতেই নিশাকর নন্দীর মৃত্যু হয়েছে। কিন্তু একমাত্র নির্ভয় জানে এই মৃত্যু রহস্যের অন্তরালে রয়েছে তারা, নিঝুম রাতে যারা দূর প্রান্তর পার হয়ে আসে নিঃশব্দ চরণে, যাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় রাত্রিচর পাখির বিকট স্বর, চাঁদের আলোয় যাদের শীর্ণ দীর্ঘ আঙুলগুলো ধারালো ছুরির মতো ঝকঝক করে।